নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দেশের 26তম মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার। 26শে জানুয়ারি 2029 পর্যন্ত হল জ্ঞানেশ কুমারের কার্যকালের মেয়াদ। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। ওই পদে মঙ্গলবার মেয়াদ শেষ হয়েছে রাজীব কুমারের। তিনি অবসর নেওয়ার পর নতুন দায়িত্ব পেলেন জ্ঞানেশ কুমার। যদিও এই পদে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রেক্ষিতে মামলাও দায়ের করা হয়েছে সর্বোচ্চ আদালতে। বুধবার সকালে নতুন পদে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। চলতি বছরের শেষ দিকে বিহার এবং 2026 সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার দায়িত্বেও থাকবেন জ্ঞানেশ কুমার। 2029 সালের 26শে জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন জ্ঞানেশ কুমার। এই সময়কালের মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা ভোট হবে কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে। এছাড়া 2027 সালে দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। তার পরিচালনার দায়িত্বেও থাকবেন জ্ঞানেশ কুমার। ছোট বড় মিলিয়ে অন্তত 2 ডজন ভোটের দায়িত্ব থাকবে এই প্রাক্তন আমলার হাতে। কেরল ক্যাডারের প্রাক্তন আইএএস জ্ঞানেশ কুমার এর আগে কাজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। সংবিধানের 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষাধিকার লোপের যে বিল সেটি ড্রাফট করেছিলেন তিনি। কানপুর আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেন জ্ঞানেশ কুমার। তারপর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। এদিকে দেশে যে প্যানেল মুখ্য নির্বাচন কমিশনারকে বাছাই করে তার গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। ওই প্যানেলে এতদিন থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এই নিয়ম বদলের একটি বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে। পরিবর্তে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে, যাকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী। এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তার বক্তব্য, প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার প্যানেলটি আর নিরপেক্ষ নেই। জ্ঞানেশ কুমারের নিয়োগের বিরোধিতা করেছিলেন তিনি নিজে, কিন্তু বাকি 2 সদস্যের সমর্থন পেয়ে মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। নির্বাচন প্যানেল নিরপেক্ষ না হলে যাকে এই পদে নিয়োগ করা হচ্ছে তিনিও নিরপেক্ষ থাকতে পারবেন না। এতে দেশের নির্বাচন প্রক্রিয়ার উপরেই প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় উচ্চশিক্ষায় ব্যয়ের হিসেবের পাশাপাশি রাজ্যে উচ্চশিক্ষার সুযোগের করুণ চিত্র সামনে এনেছে নীতি আয়োগ। ত্রিপুরায় মাত্র 20.7% ছাত্রছাত্রী সুযোগ পান উচ্চশিক্ষার বলে রিপোর্টে উল্লেখ করেছেন নীতি আয়োগ। রাজ্যে উচ্চশিক্ষার দুর্বল চিত্র উঠে এসেছে নীতি আয়োগের রিপোর্টে। প্রায় 80% ছাত্রছাত্রীর সামনে বন্ধ হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার দরজা। রিপোর্টে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে উচ্চশিক্ষায় ব্যয়ের হিসেবও সামনে এনেছে নীতি আয়োগ। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেক পিছিয়ে রয়েছে ত্রিপুরা। 2018-19 থেকে 2020-21 সালকে ভিত্তি করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পর্যালোচনা তুলে ধরা হয়েছে এতে। এ রাজ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে 2020-21 অর্থবর্ষে বাজেট বরাদ্দ ছিল 194 কোটি টাকা, মণিপুরে 496 কোটি টাকা, মেঘালয়ে 446 কোটি টাকা এবং মিজোরামে 343 কোটি টাকা ব্যয় হচ্ছে উচ্চশিক্ষায়। এক্ষেত্রে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। জিএসডিপির মাত্র 0.33% ব্যয় হচ্ছে ত্রিপুরায় বলে রিপোর্টে উল্লেখ করেছে নীতি আয়োগ। সে জায়গায় মণিপুর ব্যয় করছে জিএসডিপির 1.45%, মেঘালয় 1.33%, মিজোরাম 1.18%। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল হচ্ছে। বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের ধারায় পণ্য হয়ে উঠেছে শিক্ষা। গরিব ঘরের, বিশেষ করে তফসিলি জাতি উপজাতি, সংখ্যালঘু, দলিত, পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ থেকে। চতুর্দশ অর্থ কমিশনের সময় অর্থাৎ 2015 থেকে 2020 সাল পর্যন্ত জোর দেওয়া হয়েছে উচ্চশিক্ষায় সরকারি বরাদ্দ বাড়ানোর। দেখা গেছে এ সময়ের মধ্যে কয়েকটি রাজ্যে ব্যয় কমেছে উচ্চশিক্ষায়। 2019-20 সালের মধ্যে এসে উচ্চশিক্ষায় একজন ছাত্রছাত্রীর খরচ 2147 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 4921 টাকা। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্য উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্যভাবে। সেখানে এ রাজ্যে উচ্চশিক্ষায় খরচ হচ্ছে জিএসডিপির মাত্র 0.30%, আর গোটা শিক্ষা ব্যবস্থাকে ধরলে 6.19% ব্যয় হচ্ছে জিডিপির। মণিপুরে সে হার 7.25%, মেঘালয়ে 6.64%।
রিপোর্টে ত্রিপুরা উচ্চশিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছে নীতি আয়োগ। শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামোগত সমস্যা, কর্মসংস্থানের অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা ছাত্রছাত্রীদের মধ্যে প্রতি 100 জনের মাত্র 20.7 জন সুযোগ পান উচ্চশিক্ষার। বাদবাকি 79.3 জন বঞ্চিত থাকেন উচ্চশিক্ষার সুযোগ থেকে। এক্ষেত্রে বেশ কিছু সুপারিশও রেখেছে নীতি আয়োগ। তাতে ত্রিপুরায় উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য সরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে স্পষ্টভাবে। একই সঙ্গে গবেষণার গুণগত উৎকর্ষতা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে নীতি আয়োগ এর রিপোর্টে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার জন্য সুপারিশ করেছে নীতি আয়োগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফুটপাত দখল হয়ে যাওয়া সাধারণ মানুষ চলে আসছেন মূল রাস্তায়। এই বিষয়টিকে নজরে রাখতে হবে আমাদের। শুধু ফাইন করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ট্রাফিক ম্যানেজমেন্ট। বুধবার শহর আগরতলার কামানচমুনি থেকে মহারাজগঞ্জ বাজারের রাস্তার দুপাশে অভিযানের সময় এরকমটাই জানালেন পশ্চিম জেলা ট্রাফিক সুপার মানিক দাস। এদিন আগরতলা পুর নিগম এবং ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে কামানচমুনি থেকে মহারাজগঞ্জ বাজারের রাস্তার দুপাশে চালানো হয় অভিযান। আমরা দেখতেই পাচ্ছি আজকে দুই দিকে ফুটপথ দখল করে বিভিন্ন সামগ্রী রেখে দিয়েছে। তো ফুটপথ না পেয়ে পাবলিক অটোমেটিক্যালি মেন রোডে আসছে, যেটা ট্রাফিকের একটা বড় কারণ। তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে পার্কিং এবং অন্যান্য যে জিনিসপত্র ফুটপথের মধ্যে রাখছে সেগুলোর যে অভ্যাস, যে প্র্যাকটিস, সেটাকে বন্ধ করতে হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।